হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এর আগে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি। ম্যাথামেটিক্সের বুক দশম শ্রেণীর সম্পূর্ণরূপে সলভ করা আছে। সালের কোশ্চেন 2017 থেকে ম্যাথের প্রত্যেকটা সালের কোশ্চেন সম্পূর্ণরূপে সলভ করা আছে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যারা আমাদের ভিডিও দেখছো, তাদের ভিডিও ভালো লাগছে, তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও লাইক করবে, এবং যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে? তো এর আগের ক্লাসে আমরা পেজ নাম্বার 405-এর পাতায় এবিটিএ টেস্ট পেপারের যে ম্যাথের কোশ্চেন ছিল সেটা সলভ করেছিলাম। আজকে আমরা 432 পাতায় যে ম্যাথের কোশ্চেন আছে সেটা সলভ করব। ঠিক আছে? তো চলে যাচ্ছি, দেখো সরাসরি ক্লাসে। একের দাগেরটা কি বলেছে দেখো। একের দাগের বলেছে যে এমসিকিউ যে 5টা থাকে, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে ওই একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? 20 বছরে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ মানে মনে করো পি মূলধন, দ্বিগুণ মানে 2p হচ্ছে। তাহলে সুদ কতটা হয়ে যাচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 2p মাইনাস পি টাকা, তার মানে পি টাকা সুদ হয়ে যাচ্ছে। পি টাকা সুদ হয়ে যাচ্ছে। এবার বলছে কত বছরে দ্বিগুণ হয় বলেছে? কোনো মূলধন বলেছে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে এইটা যে হচ্ছে পি সুদটা হচ্ছে পি টাকার r% সুদের হার মনে করো, আর 20 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে এটা পি পি কেটে গেল, আর এর মানটা পেয়ে যাবো দেখো। তাহলে r = 5% হচ্ছে। আমরা যদি মনে করে নিই টি বছরে দ্বিগুণ হবে, এটা আমরা মনে করতে পারি টি বছরে দ্বিগুণ হবে। টি বছর 3 গুণ হচ্ছে মানে টি বছরে 3 গুণ হবে, দ্বিগুণ নয় 3 গুণ। তাহলে 3 গুণ মানে 3p হয়ে যাচ্ছে সুদে আসলে। 3p হলে সুদ কত হচ্ছে? 3p মাইনাস পি টাকা সমান 2p টাকা সুদ হয়ে যাচ্ছে। 2p টাকা সুদ। তাহলে 2p টাকা যদি সুদ হয়, তাহলে 2p = কত সময়ে? আমরা টি বছরে ধরে নিয়েছি। তাহলে আসল হচ্ছে পি টাকা, সুদের হার 5% টি বছরে বাই 100। তাহলে এইটা সুদের নিয়মে সুদ বের করলাম, আর এখান থেকে 3p মাইনাস পি করে সুদটা বেরোলো 2p। ঠিক আছে? এবার দেখো এখানে কি হচ্ছে, পিপি যদি কেটে যায় আর 5 দিয়ে যদি কেটে যায়, এটাকে 5 20 100, তাহলে টি = কত হচ্ছে? 20 দুগুণে এই 2 আর 20 40। তাহলে 20 বছরে যদি দ্বিগুণ হয় হয়ে যাচ্ছে যেটা আমাদের 40 বছরে 3 গুণ হবে। 20 বছরে যদি দ্বিগুণ হয় আমাদের যেটা পেয়ে যাচ্ছি দেখো, 20 দুগুণে 40 বছরে 3 গুণ হবে। তাহলে অপশন পেয়ে যাচ্ছি আমরা 40 বছর। তাই তো? এখানে কি বলেছে, অপশন কি আছে দেখো। অপশন আছে 40 বছর আছে অপশন ডি তে। অপশন ডি তাহলে সঠিক উত্তর হবে। অপশন ডি সঠিক উত্তর। 432 পাতার প্রথমটা অপশন ডি আসছে। দুইয়েরটা দেখো কি বলেছে। দুইয়েরটা বলেছে ax² + bx + c সমীকরণের বীজ দুটি কাল্পনিক হলে কি হয়? এই যে নিরূপকের মান যদি <0 হয়, b² - 4ac <0 হলে কাল্পনিক, তাই তো? তাহলে এই যে -4ac -b² উভয় দিক দিয়ে যদি মাইনাস সরিয়ে দিই, 4ac > b², সাইনটা চেঞ্জ হয়ে যায়। কি কারণে চেঞ্জ হয়ে যায় ভাবো, যে -5 <-3, তো -5 বেশি ছোট। এবার যদি দুটো মাইনাস সরিয়ে দিই, 5 আর 3, এবার 5টা তো 3-এর চেয়ে বড়, সাইন যেমন চেঞ্জ হচ্ছে, তাহলে এখানেও সেরকম হবে। তাহলে c > b²/4a, এটা এটা দেখো কোন অপশনে আছে। সি দিয়ে তো রিলেশন গুলো চেয়েছে। c > b²/4a, অপশন বি। c > b²/4a, অপশন বি সঠিক উত্তর। অপশন বি, c > b²/4a। ঠিক আছে? c > b²/4a। তিনেরটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে x পর্যন্ত বাড়ানো হলো। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিচ্ছে, এটা এ বি সি ডি। এই বাহুকে x পর্যন্ত বাড়ানো হলো। ঠিক আছে? এই বাহুকে x পর্যন্ত বাড়ানোর ফলে কি হলো? এই বাহুকে x পর্যন্ত বাড়ানো হলো। আর কি বলেছে দেখো, আর বলে দিয়েছে এক্স বি সি 82, এক্স বি সি এটা 82 বলে দিয়েছে। তাহলে বহিস্থ কোণটা বিপরীত অন্তঃস্থের সঙ্গে সমান হয়, এইটাও 82। ঠিক আছে? আর কি বলা আছে দেখো, এ ডিবি 47 হলে বিএসি। এ ডিবি 47,
আচ্ছা কি বলেছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে, হ্যাঁ এক্স পর্যন্ত বাড়ানো হয়েছে। তারপরে বলেছে এক্স বিসি, এক্স বিসি 82, তাই তো, এক্স বিসি 82 আর এ ডিবি 47, এ ডিবি 47, তার মধ্যে এ ডিবি 47, এইটা 47, এইটা 47, যদি 47 হয় এইটা কত, 82 মাইনাস 47, তার মানে 32 আর 3 35, 35 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কি চেয়েছে, চেয়েছে এখানে বিএসি কোণের মান চেয়েছে। বিএসি, দেখো বিএসি কোনটা হবে, বিএসি, বিএসি তাহলে হয়ে যাচ্ছে, দেখো এই কোণটা হয়ে যাচ্ছে, এই যে বিএসি এই কোণটা। এবার দেখো বিএসি এই কোণটা চাইছে, এই যে এই বিসি বৃত্তচাপের সাপেক্ষে এই কোণটা, এই যে এই কোণটা, আর এই যে বিডিসি, বিডিসি ভালো করে দেখো, বিডিসি আর বিএসি একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এইটা যেহেতু 35, তাহলে এইটাও 35 হয়ে যাবে, দুটোই 35 হয়ে যাবে। ঠিক আছে, বিডিসি আর বিএসি একই বৃত্তাংশস্থ কোণ, যেটা বিসি বৃত্তচাপের উপর অবস্থিত, তাহলে দুটোর মানে 35 আসবে। অপশন সি তে আছে 35, 35 সঠিক উত্তর, অপশন সি। ঠিক আছে, অপশন সি 35 ডিগ্রি। চারেরটা দেখো কি বলেছে, চারের বলেছে এক্স একক ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস হবে, আচ্ছা এই যে ঘনক, এইটা এক্স একক, চিত্রটা দেখো ভালো করে, এইটা একটা ঘনক, এখান থেকে আমরা একটা গোলক কেটে নিচ্ছি, এইটা, তাহলে এই যে গোলক নিয়ে নিচ্ছি, এই কোণের এইগুলো নষ্ট হলো, তাহলে এইটা গোলক হলো, তাহলে এর ব্যাস বাহু যদি এক্স হয়, তাহলে এইটাও তো এক্স হবে, তার মানে এইটা ব্যাস হচ্ছে, ব্যাসটা ঘনকের বাহুর সঙ্গে সমান হবে, তাহলে ঘনকের বাহু যদি এক্স একক হয় বা এক্স সেমি হয়, তাহলে গোলকের ব্যাস ও এক্স সেমি হবে। এক্স একক বলছে, এক্স একক ধার বিশিষ্ট, তাহলে গোলকের ব্যাস হবে এক্স একক, অপশন এ এক্স একক, চারেরটা অপশন এ এক্স একক। ঠিক আছে, পাঁচেরটা চলো, পাঁচের বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা 0 হলে সেক থিটা মাইনাস কোসেক থিটা কত। দেখো সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা 0, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, তাহলে কস যদি এদিকে কস দিয়ে ভাগ করে দিই, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 1, তাই তো, সাইন থিটা কস থিটা ভাগ করে দিলাম উভয় দিকে, এদিকে কস কস কেটে গেল, এদিকে সাইন বাই কস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে সেক থিটা মাইনাস সেক থিটা, এটা মাইনাস কোসেক থিটার মান কত, এটা সেক 45 মাইনাস কোসেক 45, এর মান √2, এর মান √2 মাইনাস √2 0, 0 আসছে, দেখো দুটোর মানই √2, শুধু √2, তাই তো, কারণ সাইন 45 এর মান কত, সাইন 45 মান √2, কোসেকটা সাইনের অনন্যক, তাহলে সাইন 45 √2 হলে কোসেক হয়ে যাবে শুধু, তাহলে সাইন 45 1/√2, সাইন 45 1/√2, তাহলে কোসেক 45, কোসেক যেহেতু সাইনের অনন্যক, তাহলে শুধু √2 হয়ে যাবে, তাই ঠিক আছে, তাহলে সেকও তাই, সেক হচ্ছে কসের অনন্যক, cos 45 1/√2, sec 45 শুধু √2, তাহলে দুটোই √2 আসছে, √2 মাইনাস √2 0 অ্যান্সার। 0 কোন অপশনে আছে দেখো, 0 এখানে অপশন ডি তে 0 আছে, তাহলে অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, পাঁচেরটা অপশন ডি সঠিক উত্তর, ডি 0 সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট বলেছে একটা তথ্য আছে 8 15 10 11 7 9 11 13, তথ্যটা লিখছি দেখো, বলেছে এই তথ্যের মধ্যমা চেয়েছে, তথ্যগুলির মধ্যমা হলে 8 15 10 11, 8 15 10 11, 8 15 10 11, 7 9 11 13, 7 9 11 13 16, তথ্যগুলির মধ্যমা হলো হবে এটা 16, তাহলে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিই, সবচেয়ে ছোট আছে 7, তারপরে 8 9 10 11 দুবার, 12 নেই, 13 আছে, 14 নেই, 15 আছে, 16 আছে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9,
দেখো তাহলে 9টা মান, বিজোড় সংখ্যক মান মানে মাঝের পদ একটা থাকবে, বিজোড় সংখ্যক মান মানে মাঝের পদ একটা থাকবে। জোড় সংখ্যক পদ হলে মাঝের পদ দুটো, সেই দুটোর সমষ্টি বা একটু মধ্যমা। বিজোড় সংখ্যক পদ হলে মাঝের পদ ছোট থেকে বড় করে সাজিয়ে নেওয়ার পর মাঝের পদ একটা, সেটাই মধ্যমা। দেখো এইটা একটা, এদিকে 4টে মান, এদিকে 4টে মান, তাহলে এইটা মাঝের পদ, মধ্যমা হয়ে যাচ্ছে 11। ঠিক আছে, 11 কোন অপশনে আছে? 11 আছে অপশন ডি তে। অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি 11। ঠিক আছে, দেখো একের দাগের গুলো কমপ্লিট হলো। নেক্সট যাবো আমরা 2 এর দাগে। 2 এর দাগের আমরা পেজ নাম্বার 432 এর সলভ করছি। 2 এর দাগের একেরটা। 2 এর দাগের বলছে শূন্যস্থান পূরণ। একটি ব্যাংক 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আমরা 8% মনে করছি। তাহলে 121 টাকা পাচ্ছে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তাহলে 100 টাকা জমা রেখে 1 প্লাস সুদের হার 8%, r/100। ঠিক আছে, কত বছরে? 2 বছরে, তাই তো? 2 বছরে। তাহলে এটা 121/100 করে নিই আমরা, 1 প্লাস r/100 তার স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে 11/10 এর স্কোয়ার, 1 প্লাস r/100 তার স্কোয়ার। তাহলে 1 প্লাস r/100 11/10, r/100 মাইনাস 11, r/100 10 লসাগু 11 মাইনাস 10, অতএব r/100 is equal to 1/10, r is equal to 1/10 into 100, 0 0 কেটে গেল, r is equal to 10। সুদের হার 10% আসছে, দেখো সুদের হার 10%। ঠিক আছে, তাহলে শূন্য স্থানে হবে একেরটা 10%। 2 এরটা দেখো 10% এলো। 2 এরটা বলছে ax² + bx + c সমীকরণের b not equal to 0 হলে, সমীকরণের b not equal to 0, এই সমীকরণের b not equal to 0 হলে সমীকরণটি একটি, যদি b not equal to 0 হয় তো এখানে তো কিছু বলা যাবে না, b not equal to 0 হলে এটা দ্বিঘাত সমীকরণই থাকছে। ঠিক আছে, যদি এটা এরকম বলা থাকতো যে a is equal to 0, তখন এটা রৈখিক সমীকরণ হয়ে যেত। এই সমীকরণটির b not equal to 0, b not equal to 0 হলে সমীকরণটি একটি ড্যাশ, b not equal to যদি 0 হয়ে যায়, এখান থেকে রৈখিক সমীকরণ আমরা বলতে পারবো না, কারণ a স্কোয়ার আছে, x² আছে, তোমাদের যেটা উত্তর দেওয়া আছে সেটাও ভুল কোশ্চেন অনুযায়ী। আর যেখানে এটা রৈখিক সমীকরণ উত্তর হবে যদি এই সমীকরণটির a is equal to 0 হয়, তখন রৈখিক সমীকরণটি রৈখিক সমীকরণ হবে। এই সমীকরণটির a is equal to 0 হলে, b not equal to যদি 0 হয়, এখান থেকে কোনো কন্ডিশন আসছে না, b not equal to 0 হলে কোনো কন্ডিশন আসছে না, এটা দ্বিঘাত সমীকরণই থেকে যাচ্ছে। এটা সম্ভবত ভুল দেওয়া আছে, এটা b not equal to 0 হবে না, এই সমীকরণটির a is equal to 0 হলে তখন এটা রৈখিক সমীকরণ হবে। এটা দেওয়া থাকতে হবে যে এই সমীকরণটির a is equal to 0 হলে সমীকরণটি একটি ড্যাশ, তখন হবে রৈখিক সমীকরণ। ঠিক আছে, রৈখিক সমীকরণ হবে, কিন্তু কন্ডিশনটা হচ্ছে রৈখিক সমীকরণ আমরা লিখছি এটা রৈখিক সমীকরণ, কিন্তু প্রশ্নটা ভুল দেওয়া আছে যে a is equal to 0 হলে তখন সমীকরণটি হবে, এইটা দেওয়া থাকতে হবে। আর b not equal to 0 হলে সমীকরণটি যেমন তেমনই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না সমীকরণটি। তখন যদি b not equal to 0 থাকে, তখন দ্বিঘাত সমীকরণই লিখতে হবে, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। দুটোই লিখছি আমরা, এই যে b not equal to 0 এর জন্য এইটা, আর a equal to 0 এর জন্য এইটা। ঠিক আছে, a equal to 0 হলে রৈখিক সমীকরণ হয়ে যাবে, আর b not equal to 0 হলে দ্বিঘাত সমীকরণই থাকবে, কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমনই। আচ্ছা, তারপর দেখো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সর্বদা সূক্ষ্ম কোণ। এর প্রমাণটাও তৈরি করবে, এর প্রমাণটা আমরা যে দেখবে প্লেলিস্টে আছে, কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ, মাধ্যমিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে কিছু প্রয়োগ প্রমাণ করেছি, 30টা মতো আছে, তার মধ্যে এটা প্রমাণ করে দেয়া আছে। স্টেটমেন্টটাও মনে রাখা প্রয়োজন শর্ট কোশ্চেনের জন্য। ঠিক আছে, 4টা বলছে একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান ড্যাশ। গোলকের আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই
4πr²। 4πr² যদি সরিয়ে দিই এখানে r/3 পড়ে থাকছে, 4πr আর 4 এখানে 1, তাহলে r = 3, 2r = 6, তাই তো? তাহলে কি চেয়েছে এখানে, এটা দেখলে কিভাবে করেছি, গোলকের আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তাহলে ব্যাসার্ধের সাংখ্যমান 3, হ্যাঁ ব্যাসার্ধের সাংখ্যমান 3 আসছে, দেখো ব্যাসার্ধের সাংখ্যমান হবে 3। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাশের মাপক। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান, এটা ড্যাশের মাপক, এটা কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতার মাপক। লাস্ট শূন্যস্থান পূরণের লাস্ট দেখো কি বলেছে এটা। আচ্ছা 4/sec² θ প্লাস 1/1 প্লাস cot² θ প্লাস 3 sin² θ। আচ্ছা এটা ত্রিকোণমিতির অঙ্ক আছে। 4/sec² θ, 4/sec² θ প্লাস 1/1 প্লাস cot² θ, 1 প্লাস cot² θ প্লাস 3 sin² θ। সহজ অঙ্ক দেখো। 4/sec, 1/sec মানে কি, 1/sec মানে cos, তাহলে 4 cos² θ হয়ে যাচ্ছে, 4 cos² θ প্লাস 1/cos² θ = 1 প্লাস cot² θ আমরা জানি, তাহলে 1 প্লাস cot² θ এর জায়গায় আমরা cos² θ লিখছি প্লাস 3 sin² θ। তাহলে 4 cos² θ প্লাস 1/cosec মানে sin² θ প্লাস 3 sin² θ। 4 cos² θ প্লাস 4 sin² θ। 4 কমন নিলে cos² θ প্লাস sin² θ। cos² θ প্লাস sin² θ ভ্যালু 1, 4 একে 4, 4 আসছে, তাহলে এর মান বলেছে 4, এর মান 4। এবার দেখো 3 দাগে সত্য মিথ্যা লিখতে বলেছে। দেখো শূন্যস্থান পূরণগুলো কমপ্লিট হলো, এবার আমরা যাব সত্য মিথ্যায়। তিনের দাগে সত্য মিথ্যা। প্রথমটা বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল অপরিবর্তিত থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলেছে আসল অপরিবর্তিত থাকে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পরিবর্তিত হয়। প্রথম বছরে প্রথম একটা চক্রবৃদ্ধি আসল দিয়ে শুরু হয়। চক্রবৃদ্ধি সুদ মানে সুদের ওপর সুদ। তাহলে প্রথম বছরে 100 টাকা দিয়ে শুরু হলো, প্রথম বছর 10 টাকা সুদ 100 টাকার, দ্বিতীয় বছর তাহলে আসল হয়ে যাচ্ছে 100 প্লাস 110, 110 টাকা আসল। তৃতীয় বছরে মনে করো আবারও 110 টাকার উপর 11 টাকা সুদ হলো, তাহলে দ্বিতীয় বছরে ওটা, তারপরের বছরে তাহলে তৃতীয় বছরের জন্য যে আসল সেটা হয়ে যাচ্ছে 110 প্লাস 11, 121 টাকা। আসল পরিবর্তিত হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, একই থাকে না। এখানে বলেছে অপরিবর্তিত থাকে, মানে একই থাকে না, অপরিবর্তিত থাকে না মানে পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে যে অপরিবর্তিত থাকে বলেছে এটা মিথ্যা। যদি বলতো পরিবর্তিত হয় তাহলে সত্য হতো, যে পরিবর্তিত হতে থাকে। √75 এবং √147 সদৃশকরণে। √75 মানে কত, √75 মানে রুটের মধ্যে 5 × 5 × 3, তার মানে 5√3, আর √147 মানে 7 × 7 × 3, তার মানে 7√3। তাহলে এই দুটো করণী দেখতে একই রকম, সদৃশ, তাহলে এটা সদৃশ করণী বলেছে, তাহলে এটা সত্য, ঠিক আছে। 3 দাগেরটা দেখো, যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম। সর্বসম চিত্র সর্বদা সদৃশ, কিন্তু সদৃশ হলে যে সর্বসম হবে তার কোনো নিশ্চয়তা নেই। এই দেখো এই একটা, এটা সমকোণী ত্রিভুজ, এইটা মনে করো সমকোণী ত্রিভুজ, দুটো বাহু আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এরা সর্বসম হবে। এরা সদৃশ কিন্তু এরা সর্বসম নয়, কারণ বাহুগুলির দৈর্ঘ্য আলাদা আলাদা। সর্বসমর ক্ষেত্রে বাহু কোণ সবই এক হয়, ঠিক আছে। যদি বলতো সর্বসম হলে সদৃশ হবে তাহলে ঠিক ছিল, ঠিক আছে।
তাহলে এখানে দেখো এটা মিথ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, চারেরটা দেখো, চারেরটা কি বলেছে দেখো, তিনটে হলো। প্রথম বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমান সমান। ঠিক আছে, যে কোনো উচ্চতা, আমরা উচ্চতাটাকে এইচ রাখছি, তাহলে আয়তন কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ব্যাসার্ধ 2 একক, তাই তো, পাই 2 স্কোয়ার এইচ, তাহলে 4 পাই এইচ আয়তন, তাই তো, 4 পাই এইচ হচ্ছে আয়তন, ব্যাসার্ধ 2 একক, এত ঘন একক হবে আয়তন। এদের সাংখ্যমানটা সমান বলেছে, তাই তো, আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল, আয়তন আর কিসের বলেছে, বক্রতলের ক্ষেত্রে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এর মান 2 এইচ, এত বর্গ একক, এটাও 4 পাই এইচ হচ্ছে। তাহলে এই সাংখ্যমান সেম হয়ে যাচ্ছে, এককটা আলাদা, এটা ঘন এইচ আর এটা ঘন একক, এটা বর্গ একক, এককটা আলাদা কিন্তু সাংখ্যমানটা সমান হচ্ছে, তাহলে এটা সত্য হয়ে যাচ্ছে। পাঁচের দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইভ। এটা একদমই সত্য, যে লেখচিত্রের সাহায্যে, এটা আমরা অনেকবার পড়েছি। পরিসংখ্যা বিভাজনে মনে রাখবে এটা, যে মধ্যমা যে লেখচিত্র, এবং অনেকগুলো পেজেও থাকছে, পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা হচ্ছে ওজাইভ। আচ্ছা, ছয়েরটা কি বলেছে, ছয়েরটা বলা আছে যে ট্যান থিটার মান √2 হতে পারে না। ট্যান থিটার মান দেখো, ট্যান থিটার মানের যে আমরা নির্ণয় করেছি যে 0 থেকে 90 ডিগ্রির মানগুলো যেগুলো থাকে সেগুলোই তো বিভিন্ন বড় মানে যেগুলো যায় সেগুলোই চেঞ্জ হয়ে হয়ে ঘুরে ঘুরে যায়, সেই মানগুলোই ঘুরে ফিরে আসে, এবার মাইনাস দিয়ে হয়। এবার 0 থেকে 90-র মধ্যে ট্যানের কোনো মান √3 নেই, তাহলে যে বলেছে যে এখানে কি বলেছে, 0 থেকে মানের এর মধ্যে √3 না থাকলেও কিন্তু ট্যানের মান তো যা খুশি হতে পারে, ট্যানের মান যেহেতু যা খুশি হতে পারে, কোনো একটা মান থাকতেই পারে, ঠিক আছে, যে কোনো জায়গায়। এখানে দেখো, তাহলে বলেছে ট্যান থিটার মান √2 কি বলেছে এখানে, এখানে বলে দেওয়া আছে ট্যান থিটার মান √2 হতে পারে না। ট্যান থিটার মান যে কোনো কিছু হতে পারে, ট্যানের মানের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা বলেছিলাম সাইনের মান -1 থেকে 1 এর মধ্যে হয়, কসের যে কোনো মান -1 থেকে 1 এর মধ্যে হয়, কিন্তু ট্যানের মানের কোনো সীমাবদ্ধতা নেই, ট্যানের মান যে কোনো কিছু হতে পারে। তাহলে এইটা হতে পারে না, এটা হতে পারে না, এটা ট্যানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ঠিক আছে। তাহলে এখানে যেটা চলে আসছে মিথ্যা চলে আসছে, তাই তো, মিথ্যা। মনে রাখবে ট্যানের মানের কোনো সীমাবদ্ধতা নেই, ট্যানের মান যে কোনো কিছু হতে পারে। সাইনের মান -1 থেকে 1 এর মধ্যে হয়, কসের মান -1 থেকে 1 এর মধ্যে হয়, সেক থিটার মান -1 এর চেয়ে ছোট এবং 1 এর চেয়ে বড় হয়, -1 থেকে 1 এর মধ্যে হয় না, ওই জায়গাটা হয় না, -1 এর চেয়ে ছোট হয়, 1 এর চেয়ে বড় হয়। কোসেক থিটার মানও চাই -1 বা তার চেয়ে ছোট, 1 বা তার চেয়ে বড়, -1 আর 1 এর মধ্যে হয় না। কিন্তু ট্যান থিটা আর কট থিটার মান যে কোনো কিছু হতে পারে, এদের মানের কোনো সীমাবদ্ধতা নেই, ঠিক আছে। দেখো তিনটে একের দাগের পরে একের দাগে, 2 এর দাগে, 3 এর দাগে হলো, এবার আমরা যাব 4 এর দাগে। বার্ষিক সুদের হার 4% থেকে 3.34% হয় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হলে ওই ব্যক্তির মূলধন কত? ধরি ওই ব্যক্তির মূলধন কি টাকা। আচ্ছা, এবার দেখো মূলধন পি টাকা, এবার বার্ষিক মানে 1 বছরে, তাহলে 4% হারে পি টাকার 1 বছরের সুদ বের করি। 4% হারে পি টাকার 1 বছরের সুদ কত, পি আর টি বাই 100, পি ইন্টু 4 ইন্টু 1 বাই 100, এত টাকা, 4p বাই 100 টাকা। এবার দেখো তারপর কি বলেছে, 3.34%, তাই তো, 3.34% হারে, অতএব 3.34% হারে পি টাকার 1 বছরের সুদ, পি ইন্টু 3.34, 3 4 12 3 15, 15টা উপরে হবে যায়, 4টা নিচে চলে আসে, তাই তো, 15p বাই 400 টাকা। তাহলে সুদের হার
4% থেকে 3.34% হয়, ব্যক্তির আয় 60 টাকা কমে। সুদের হার 4% থেকে 3.34% হয়, ব্যক্তির আয় 60 টাকা কম হয়। অতএব তাহলে এইটা বেশি, নিশ্চয়ই 4% বেশি পাবে। শর্তানুসারে 4p/100 মাইনাস 15p/400 ইজ ইকুয়াল টু 60। 4 দিয়ে হলে এটা 16p হয়ে যাচ্ছে, মাইনাস 15p ইজ ইকুয়াল টু 60। অতএব p, এটা বিয়োগ করে p হচ্ছে, এটা কোনাকুনি গুণ করলে 4 6 24 0 0 0, p ইজ ইকুয়াল টু 24,000 আসছে। তাহলে ওই ব্যক্তির মূলধন কত? অতএব ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। অতএব ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। দেখো, একের দাগেরটা হলো, এবার দুইয়ের দাগে যাব। দেখে নাও প্রসেসটা খুব ভালো করে। নেক্সট দেখো দুইয়ের দাগে কি বলেছে, দেখো 4-এর দাগে দুইয়েরটা। বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদের কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি আসল p টাকা, ধরি আসল ইজ ইকুয়াল টু p টাকা, এবং সুদের হার বা চক্রবৃদ্ধি সুদের হার r%। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে, n বছরে কিছু টাকা দ্বিগুণ হয়। n বছরে কিছু টাকা দ্বিগুণ হয়, তাই তো? n বছরে কিছু টাকা দ্বিগুণ হয়। অতএব আমরা কি কন্ডিশন পেয়ে যাব? দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে 2p হয়ে যাচ্ছে, তাই তো? p এর দ্বিগুণ 2p, p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। n বছর যেহেতু, এটা বছরটা এখানে মাথায় থাকে, এখানে pp কেটে গেলে 1 প্লাস r/100, তারপর n ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা মনে করে নিচ্ছি t বছরে, ধরি মূলধন, মানে মূলধনটা t বছরে 8 গুণ হবে। এটা আমরা ধরে নিচ্ছি t বছরে 8 গুণ হবে। ঠিক আছে, t বছরে 8 গুণ হবে ধরে নিচ্ছি। তাহলে নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদ হারে কত বছরে, আচ্ছা t বছর, t এর মানটা নির্ণয় করতে হবে। অতএব 8 গুণ মানে 8p হয়ে যাচ্ছে। 8p ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100, টিটা জানি না আমাদের, টিটা নির্ণয় করতে হবে। pp কেটে দিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস r/100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 8। অতএব 1 প্লাস r/100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 2 কিউব। 1 প্লাস r/100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 2 এর মান কত? এইখানে আসছে 1 প্লাস r/100, এই যে টু দি পাওয়ার n, তারও পাওয়ারে 2, এটা কি হয়, গুণ হয়ে যায়, তাই তো? অতএব 1 প্লাস r/100 টু দি পাওয়ার t ইজ ইকুয়াল টু 1 প্লাস r/100 2n। অতএব t ইজ ইকুয়াল টু 2n, t ইজ ইকুয়াল টু 2n হয়ে যাচ্ছে। এবার দেখো, তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি যে বলছে কত বছরে 8 গুণ হবে। তাহলে আমরা এখান থেকে যে রেজাল্ট আসছে যে আচ্ছা 2, এটা 3 ছিল না, এটা 3 ছিল, এটা 3 হবে, এই 2 এর মাথায় 3 ছিল, এটা 3 হয়ে যাবে 3n। এখান থেকে বলতে পারি, এর স্টেটমেন্টটা লিখবে 3n বছরে 8 গুণ হবে।
এখান থেকে আমরা অনায়াসে বলতে পারি 3n বছরে 8 গুণ হবে। স্টেটমেন্ট অবশ্যই লিখবে যে 3n বছরে 8 গুণ হবে, 3n বছরে 8 গুণ হবে। নেক্সট দেখো 3 দাগের। দেখো আমাদের চ্যানেল বেশ কিছুটা এগিয়েছে, তো তোমরা অনেকেই আমাদের চ্যানেলের পাশে আছো, আমাদেরকে সাপোর্ট করছো। তো কমেন্টের মাধ্যমে অনেকে বিভিন্ন সাজেশনের মাধ্যমে। এর আগের ক্লাসেও আমরা বেশ কয়েকজনকে থ্যাঙ্কস দিয়েছি। আজকের ক্লাসে আমরা যারা তোমরা বিভিন্ন কমেন্টের মাধ্যমে এবং সাজেশনের মাধ্যমে আমাদের সাথে আছো, তোমরা কমেন্টের পাশে নিজেদের নামগুলো সাজেস্ট করো। আমরা অবশ্যই তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই আমাদের ক্লাসের মাঝে। তো আজকের ক্লাসে আমরা ধন্যবাদ জানাবো ক্লাস 10-এর নবনীতা বাড়ুই, রূপসা ধলে, জয়েশ পাল, শিবাশী সেনাপতি, এদের প্রত্যেককে, যারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে এবং সাজেশনের মাধ্যমে আমাদের চ্যানেলের পাশে আছে। তোমরা আরো বিভিন্ন স্টুডেন্ট আমাদের পাশে আছো বুঝতে পারছি, এবং তোমাদের নামগুলো আমরা নিতে পারছি না। তোমরা অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের নাম, কমেন্টের যে করছো তারপরে তোমাদের নামটা মেনশন করো অবশ্যই, এবং আমাদের পাশে থাকো আরো অনেকভাবে, যারা বিভিন্ন সাজেশন দিচ্ছ, আরো বিভিন্ন সাজেশন দিতে থাকো। আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব, আরো অনেক উন্নতি করার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাতে চাই। তোমরা প্রত্যেকে আমরা ধন্যবাদ তখনই জানাতে পারবো যখন তোমরা কমেন্টের পাশে তোমাদের নামটা মেনশন করবে। কমেন্টের পাশে প্রত্যেকের নাম মেনশন করো, অবশ্যই আমরা তোমাদের ধন্যবাদ দিতে পারবো। আর তোমরা জানাতে থাকো কিভাবে আমরা চ্যানেলের আরো উন্নতি করতে পারবো, আরো কিভাবে কি অঙ্ক করে দিলে তোমাদের সুবিধা হবে সেটাও জানাতে থাকো, ঠিক আছে? নেক্সট দেখো 3 দাগের। 3 দাগের বলছে x+2 এবং x-3, x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতে x হলে x এর মান। আচ্ছা, x+2 x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x, অতএব x+2 x, এখানে হয়ে যাবে x, তাই তো? মধ্য সমানুপাতি যেহেতু বলেছে, x x-3, অতএব x+2 x x x/x-3। তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যায়, তো x এর মানটা চেয়েছে, এটা কোনাকুনি গুণ হয়ে x² হলো, আর x+2 × x-3, অতএব x² এটা x² - 3x + 2x - 6, x² কেটে গেল, বা -x - 6 = 0, বা -x = 6, অতএব x -6, অতএব x এর মান -6 বলছে। এদের মধ্য সমানুপাতে x হলে x এর মান, তাহলে x এর মান আসছে -6। দেখে নাও। নেক্সট দেখো 4 দাগে যাব। 4 দাগে কি বলেছে? একটা সমীকরণ আছে, সমীকরণের বীজ দুটির সমষ্টি 0 হলে কে এর মান। এই অঙ্কটা আমরা আগেও অনেক পেজে পেয়েছি। x² - x = k × 2x - 1, k × 2x - 1। এটাকে একদিকে এনে সাজাতে হবে, x² - x - k × 2x - 1 = 0, বা x² - x - 2kx + k = 0, ঠিক আছে? বা x² - x কমন নিলে 1 + 2k x + k = 0, ঠিক আছে? বলছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি = -1 + 2k/1 = 1 + 2k, এটা বীজদ্বয়ের সমষ্টি। অতএব শর্তানুসারে
1 প্লাস 2k ইজ ইকুয়াল টু 0 বা 2k ইজ ইকুয়াল টু -1 বা k ইজ ইকুয়াল টু -হাফ। ঠিক আছে, অতএব k এর মান -হাফ। এখানে অ্যান্সার লিখবে k এর মান -হাফ। অ্যান্সারটা লিখবে অবশ্যই, প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার অবশ্যই লিখবে, আমরা বলে দিচ্ছি অ্যান্সার লিখবে এইভাবে। অতএব k এর মান -হাফ। 1 নাম্বার যখন পেরিয়ে যাচ্ছে, 1 নাম্বার পর থেকে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো 5এরটা। 5এরটা কি বলেছে দেখো, 5এর বলা আছে ও কেন্দ্রবৃত্তের এবি জ্যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও কে ও কেন্দ্রবৃত্ত এবি জ্যা মনে করো ও কেন্দ্র। ঠিক আছে, এটা এ বি জ্যা ও কেন্দ্রবৃত্ত এবি জ্যা। আচ্ছা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করে। এটা বর্ধিত এও, এটাও বর্ধিত এও, স্পর্শকটা টি বিন্দুতে ছেদ করছে। এটা টি। চিত্রটা এরকম, তোমরা অবশ্যই স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে চিত্র অঙ্কন করবে। চিত্রটা এক্স্যাক্ট এইরকম। ঠিক আছে, বা অন্যভাবে নিতে পারো, যেটাকে অন্যভাবে ঘুরিয়ে নিলে চিত্রটা অন্য হয়ে যাবে। হ্যাঁ, এবার দেওয়া আছে কোন বিএটি 21 ডিগ্রি, বিটিএ কত? বিএটি 21, বিএটি এইটা 21, বিটিএ এই কোনটার মান চেয়েছে। এটা আমরা কি জানি দেখো, এটা ও কেন্দ্র, তো এটা যদি যোগ করে দেওয়া হয় এটা ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়, এটা 90 ডিগ্রি। আর ওএ বি ত্রিভুজের ক্ষেত্রে এইটাও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, এদের বিপরীত কোণ সমান, এইটা 21 হলে এইটাও 21 হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা জানি, পুরো কোণটা জানি, এই কোণটা অনায়াসে বের করতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে প্রসেসটা। এটা 5এরটা করছি আমরা। ও কেন্দ্রবৃত্তে এবি জ্যা, এটা লিখতে হবে। ও কেন্দ্রবৃত্তে এবি জ্যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও কে। এখানে একটা জিনিস শিখে নাও, বর্ধিত এও বলেছে, এও মানে এ, দেখো বলা আছে বইয়ে বর্ধিত এও কে, এও মানে এ থেকে ও এর দিকে। যদি বলতো ও এ কে, যদি বলতো বর্ধিত ও এ কে, তাহলে ও থেকে এ এর দিকে হতো, এই দিকে, এই ছবিটা চিত্রটা এই দিকে বাড়ানো হতো। বলেছে বর্ধিত এও কে, ও কে মানে এ থেকে ও এর দিকে। যদি বলতো বর্ধিত ও এ কে, তাহলে ও থেকে এ এর দিকে বাড়া হতো। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এও কে টি বিন্দুতে ছেদ করে, টি বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, প্রদত্ত কোণ বিএটি, প্রদত্ত কোণ বিএটি ইজ ইকুয়াল টু 21 ডিগ্রি। ও কমা বি যোগ করলাম, অতএব ত্রিভুজ এ ও বি এর ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এর বিপরীত কোণ ও বি এ সমান ও বি এর বিপরীত কোণ ও এ বি সমান 21 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো কোণই আমরা 21 ডিগ্রি করে পেয়ে গেলাম। আবার ও বি পারপেন্ডিকুলার টু বিটি, বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়, ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব হয়, তাহলে এটা 90 ডিগ্রি কোণ। অতএব কোণ এ বিটি, আচ্ছা এটা তো লেখা হলো না, এটা লম্ব। হ্যাঁ, অতএব কোণ ও বি টি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ও বি টি 90 ডিগ্রি। অতএব কোণ এ বি টি কত? এ বি টি ইজ ইকুয়াল টু কোণ এ বি ও। হ্যাঁ, এ বি ও বা ও বি এ একই, এ বি ও প্লাস ও বি টি, ও বি টি 90 পেয়েছি, আর এটা 21 প্লাস 90 কত হয়ে যাচ্ছে? 1 9 2 11, 111 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ এবিটি, অতএব ত্রিভুজ এবিটি এর দুটো কোণ জানা, এই কোণটা জানা, এই সম্পূর্ণ কোণটা জানা, শুধু টি কোণটা বের করতে হবে। ঠিক আছে, টি কোণটা চেয়েছে, বলেছে বিটিএ এর কোণ বিটিএ ইজ ইকুয়াল টু, তিনটে কোণের সমষ্টি 180, সেইটা থেকে জানা কোণের সমষ্টিগুলো বাদ দিই, একটা 111 ডিগ্রি প্লাস একটা 21 ডিগ্রি।
এটা 111 আর এটা 21, তাহলে বিয়োগ করলে এটা পেয়ে যাব 180 মাইনাস 1 আর 1 2, 2 আর 1 3 আর 132 ডিগ্রি সমান 2 × 10 8 10 7 1 3 4 4 4 4 8 48 ডিগ্রি। লিখবে কোন বিটিএ এর মান 48 ডিগ্রি, একটা স্টেটমেন্ট লিখবে। দেখো প্রমাণটা সুন্দরভাবে করে দেওয়া আছে, প্রসেসটা দেখে নাও। কোন বিটিএ এর মান 48 ডিগ্রি, ঠিক আছে, প্রসেসটা দেখো। নেক্সট দেখো 6এরটা, 5 অঙ্ক হয়ে গেল, এবার 6 অঙ্কের দিকে যাচ্ছি। ছয়ের অঙ্ক কি বলছে দেখো। 6 অঙ্ক বলছে ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এবং সিডি যে কোনো একটি জ্যা বর্ধিত এবি ও সিডি বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করে। ও কেন্দ্রবৃত্তের এটা মনে করো এবি ব্যাস, এটা এ, এটা ব্যাস, আর সিডি যে কোনো একটা জ্যা, সিডি মনে করো এইটা বর্ধিত হয়ে আর এইটা এখানে হয়ে ছেদ করে যাচ্ছে। সিডি যা এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস সিডি যে কোনো একটি জ্যা বর্ধিত এবি ও সিডি বৃত্তের বাইরে এই বিন্দুতে ছেদ করে। এওবি 140, এওডি 140, সি এ বি 50, এ ও ডি এইটা তাহলে এইভাবে যোগ করা হোক, এটা হয়ে যাচ্ছে 140, ঠিক আছে। আর সি ও ডি আর কি বলেছে, আর বলেছে সিএবি 50, বিডি কত, সিএবি 50, সিএবি এইটা 50, ঠিক আছে, সিএবি 50। কি চেয়েছে এখানে, চেয়েছে বিইডি, বিইডি এই কোণটা চেয়েছে। এইটা দেখো ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস সিডি জ্যা, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস এবং সিডি যে কোনো জ্যা, তাই তো, যে কোনো জ্যা, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস এবং সিডি যে কোনো জ্যা। আচ্ছা, বর্ধিত এবি ও সিডি বৃত্তের বাইরে ই বিন্দু ছেদ করেছে। বর্ধিত এবি ও সিডি বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করেছে। বর্ধিত এবি ও সিডি বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আচ্ছা, এওডি সমান 140, এটা ও, কোণ এওডি সমান 140 ডিগ্রি। আর কি বলেছে, এওডি 140, সিএবি 50, সিএবি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। এবার দেখো এবি বৃত্তচাপের ওপর, অতএব এওডি, অতএব প্রবৃদ্ধ এওডি কত হবে, প্রবৃদ্ধ এওডি, এটা শুধু এওডি, প্রবৃদ্ধ এওডি হচ্ছে এইটা, তার মানে 360, পুরোটা 360 ডিগ্রি, এটা পুরোটা কেন্দ্রের ভিতরে 360, তার মধ্যে এইটা জানা 360 মাইনাস 140 ইজ ইকুয়াল টু 0, 4 × 6 2 6 220 ডিগ্রি। এবার দেখো এবিডি বৃত্তচাপের ওপর, এবিডি বৃত্তচাপের ওপর, এবিডি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওডি এবং বৃত্তস্থ কোণ এসিডি, ঠিক আছে। অতএব প্রবৃদ্ধ এওডি সমান 2 এসিডি, অতএব 2 এসিডি ইজ ইকুয়াল টু প্রবৃদ্ধ এওডির মান 220, অতএব এ সি ডি ইজ ইকুয়াল টু 220/2 সমান 110, ঠিক আছে। এবার দেখো এসিই ত্রিভুজের, তাহলে এই কোণটা পেয়ে গেছি, এই কোণটা পেয়ে গেছি 110। এসিই ত্রিভুজের
অতএব ত্রিভুজ এসিই এর কোণ এইসি। দেখো এই যে এসি একটা ত্রিভুজ, তো এসি একটা ত্রিভুজ, তার মধ্যে দুটো কোণের মান জানা, এই কোণটা শুধু অজানা। এই কোণটা আমরা সহজেই বের করে নিতে পারবো। 180 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ করলে 180 মাইনাস এইটার মান 50 আর এই কোণটার মান 110 ইকুয়াল টু 180 মাইনাস 160 ইকুয়াল টু 20 ডিগ্রি। ঠিক আছে, এইসি এর মান 20 ডিগ্রি। যেটাই এইসি সেটাই এখানে বলেছে বিইডি, যেটাই এইসি সেটাই বিইডি। অতএব কোণ বিইডি এর মান, অতএব কোণ বিইডি এর মান 20 ডিগ্রি। কোণ বিইডি এর মান 20 ডিগ্রি, এটাই অ্যান্সার লিখবে। দেখো হয়ে গেল, সহজ অঙ্ক। ঠিক আছে, 6 হলো। এবার 7 যাচ্ছি, দেখো 7। ঠিক আছে, নেক্সট দেখো 7 অঙ্ক। 7 অঙ্ক কি বলেছে? ত্রিভুজ এবিসি এর এ কোণ 90 ডিগ্রি, এডি লম্ব বিসি। ঠিক আছে, দেখো এটা সম্ভবত সদৃশতার অঙ্ক দিয়েছে। এসি 15, এবি 20, বিসি 25, এ কোণ 90 ডিগ্রি। এ বি সি এ কোণ 90 ডিগ্রি নিয়েছি আমরা। এসি 15, এটা 15 সেমি। ঠিক আছে, এসি 15, এবি 20, বিসি 25, এবি 20 সেমি, বিসি 25 সেমি, এডি লম্ব বিসি। তাই তো, এখানে দেখো হলে এডি চেয়েছে, এডির মান কত? দেখো ত্রিভুজ এবিসি এর এ কোণ 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর কোণ এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এডি লম্ব বিসি, এটা ডি বিন্দু। ঠিক আছে, এটা ডি বিন্দু। এবার দেখো সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ওটা 25 পেয়ে যাচ্ছি। এবার এইরকম কন্ডিশন হলে যে মূল ত্রিভুজ এবং উভয় পার্শ্বের ত্রিভুজদ্বয় সদৃশ হয়ে যায়, মূল ত্রিভুজ এবং উভয় পার্শ্বের ত্রিভুজদ্বয় সদৃশ হয়ে যায়। আমরা যদি যে কোনো একটা পাশের ত্রিভুজ নিই, যে 90 ডিগ্রি বিপরীত কোণের সাপেক্ষে এডি চেয়েছে যেহেতু, অতএব এক্ষেত্রে এডির মান চেয়েছে। অতএব ত্রিভুজ, সম্পূর্ণ ত্রিভুজটা নিচ্ছে এবিসি ও ত্রিভুজ যে কোনো একটা নিলেই হবে। এটাও মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এদিকে ত্রিভুজটাও মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এরকম কন্ডিশন হলে সদৃশতার প্রমাণ করার দরকার নেই। ঠিক আছে, আমরা যে কোনো একটা নিতে পারি। আচ্ছা, এবিডি নিচ্ছি, ত্রিভুজ এবিডি পরস্পর সদৃশ। ঠিক আছে, যেহেতু সদৃশ তাহলে মূল ত্রিভুজের এইটা এ কোণ 90 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে বিসি, আর এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে এবি। ঠিক আছে, এবার দেখো মূল ত্রিভুজের ক্ষেত্রে এদের বি কোণটা হচ্ছে কমন কোণ, বি কোণ উভয়েরই আছে। তাহলে মূল ত্রিভুজের বি কোণের বিপরীত বাহু কোনটা? এসি, বি কোণের বিপরীত বাহু এসি। আর এই দিকের ত্রিভুজের বি কোণের বিপরীত বাহু হচ্ছে এডি। মানগুলো পুট করো। বিসির মান কত? বিসির মান হচ্ছে 25, এবির মান কত? 20, এসির মান কত? 15, আর এটা এডি রাখছি আমরা। অতএব 25 এডি ইজ ইকুয়াল টু 20 ইন্টু 15। অতএব এডি ইজ ইকুয়াল টু 20 ইন্টু 15 বাই 25। 5 3 15, 5 5 25, 5 4 20। অতএব এডি ইজ ইকুয়াল টু 3 4 12। ঠিক আছে, এডি আসছে 12। তাহলে এখানে অ্যান্সার কি লিখবে? যেগুলো কি এককে আছে? সেমি এককে আছে, তাই তো, সেমি এককে আছে। তাহলে এডি লিখবে 12 সেমি, এডি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। কি চেয়েছে এখানে? এডি বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তাই তো। অতএব এডি বাহুর দৈর্ঘ্য 12 সেমি হলো। নেক্সট দেখো 8এরটা। 8এর
এরপর বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। আচ্ছা, ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা বা লম্ববৃত্তাকার শঙ্কুর কি কি সমান বলেছে? লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল πr² আর শঙ্কুটির উচ্চতা ধরতে হবে। শঙ্কুর উচ্চতা h একক এবং পার্শ্বতলের ক্ষেত্রফল এবং তির্যক উচ্চতা l একক। অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, এই দেখো এটা একটা শঙ্কু, তো এটা একটা শঙ্কু, এই জায়গাটা এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক হবে। আচ্ছা, এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πrl বর্গ একক হবে, πrl বর্গ একক, ঠিক আছে। তাহলে এখানে শর্ত কি দিয়েছে? শর্ট কন্ডিশন দিয়েছে যে ভূমির পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল √5 গুণ। অতএব শর্তানুসারে πrl পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, √5 × πr², ঠিক আছে। πr যদি আমরা উভয় দিক দিয়ে তুলে দিই, l = √5r, উভয় দিকে বর্গ করে দিচ্ছি, হয়ে যাচ্ছে l² √5² 5r²। আমরা কি জানি? অতএব এখানে লেখো l² + r² r² + h²। কারণ একটা শঙ্কুর ক্ষেত্রে, এই যে একটা শঙ্কু, এর ক্ষেত্রে এইটা h, এইটা r, ব্যাসার্ধটা r, আর এটা l, এরা সমকোণী ত্রিভুজ গঠন করে এবং এলটা অতিভুজ হয়। অতএব সেই কারণে অতিভুজ করে যেগুলো লম্ব² + ভূমি² হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে h² + r² লিখে দিই 5r², বা h² = 5r² - r², বা h² = 4r², বা h²/r² = 4/1, তবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে। অতএব h/r উভয় দিকে রুট করলে 2/1, অতএব h/r = 2:1, ঠিক আছে। অতএব শঙ্কু উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1, শঙ্কু উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। স্টেটমেন্ট লিখবে, এটা উত্তর লিখবে শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 2:1, ঠিক আছে, এটাই উত্তর লিখবে। প্রসেসটা হবে এটাই, ঠিক আছে। অতএব শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 2:1। নেক্সট দেখো 9 দাগের। প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে, কিন্তু কোনোটার উত্তর লিখতে না মিস যায়, উত্তর লিখতে মিস গেলেই হয়তো হাফ নাম্বার কেটে নিতে পারে। নেক্সট যেটা বলেছে, সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তনের অনুপাত। আমরা ধরছি প্রত্যেকের ব্যাস 2r একক। আমরা ধরছি যে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু ও গোলক, ধরি এটা 9, তাই তো, ধরি লম্ব বৃত্তাকার, কত এটা? হ্যাঁ, 9 অঙ্ক। ধরি লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কু ও গোলক ও নিরেট গোলক প্রত্যেকের
ব্যাস ইজ ইকুয়াল টু 2r একক, প্রত্যেকের ব্যাস 2r একক, তাই তো? শঙ্কু আর গোলকের ক্ষেত্রে তার মানে এটা ভূমির ব্যাস, হ্যাঁ, প্রত্যেকের ব্যাস 2r একক। অতএব ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r/2 একক ইজ ইকুয়াল টু r একক, এবং প্রত্যেকের উচ্চতা h একক। ঠিক আছে, অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই r স্কয়ার h ঘন একক। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কয়ার h ঘন একক। অতএব নিরেট গোলকের আয়তন 4/3 পাই r কিউব ঘন একক। ঠিক আছে, 4/3 পাই r কিউব ঘন একক, এটা আসছে। এবার বলেছে আয়তনের অনুপাত। আচ্ছা দেখো, গোলকের ক্ষেত্রে এই যে গোলক, তো গোলকের ক্ষেত্রে এইটাই উচ্চতা, তার মানে উচ্চতা ব্যাসের সঙ্গে সমান হচ্ছে। গোলকের ক্ষেত্রে উচ্চতা ইজ ইকুয়াল টু ব্যাস ইজ ইকুয়াল টু 2r একক, তার মানে প্রত্যেকেরই উচ্চতা 2r একক। অতএব প্রত্যেকের উচ্চতা h ইজ ইকুয়াল টু 2r একক। ঠিক আছে, এটা আমরা রিপ্লেস করব। অতএব কোনটা আগে পড়েছে দেখো, একবারে উত্তর করব। অতএব লম্ববৃত্তাকার কোনটা আগে আছে? লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু ও লম্ববৃত্তাকার। অতএব চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত। আচ্ছা, চোঙ হচ্ছে পাই r স্কয়ার h ইজ টু 1/3 পাই r স্কয়ার h ইজ টু 4/3 4/3 পাই r কিউব। পাই r স্কয়ার তিনটেতেই আছে, সরিয়ে দিচ্ছি। h ইজ টু h/3 ইজ টু পাই r স্কয়ার, এটা 4/3 r। ঠিক আছে, এবার আমরা এই দিকটায় করছি, দেখো এখানে একটু মুছে দিয়ে কি হবে। তাহলে h এর মান কত? প্রত্যেকটা ক্ষেত্রে h এর মান, প্রত্যেকের উচ্চতা সমান বলেছে। গোলকের h এর মান যেহেতু 2r, সবারই h এর মান 2r হবে, প্রত্যেকের উচ্চতা সমান। তাহলে এটা হয়ে যাচ্ছে 2r ইজ টু 2r/3 ইজ টু, এটা গোলকেরটা একই থাকবে, 4/3 r। ঠিক আছে, প্রত্যেকটা থেকে 2r করে তুলে দিচ্ছি। এটা 1 ইজ টু 1/3 ইজ টু 2/3, 3 দিয়ে গুণ করে দিলে 3 ইজ টু 1 ইজ টু 2, এটা আসছে। দেখো এটাকে আমরা এখানে লিখে দিয়েছি, একবারে আলাদা করে আর উত্তর লেখার দরকার নেই, এখানে লিখেই উত্তরটা করেছি, 3 ইজ টু 1 ইজ টু 2। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। 3 ইজ টু 1 ইজ টু 2 আমাদের অ্যান্সার আসছে। প্রসেসটা একবার দেখে নাও। এটা পাই r স্কয়ার h চোঙ, শঙ্কু 1/3 পাই r স্কয়ার h 4/3 পাই r কিউব। পাই r স্কয়ার তুলে দেওয়া হয়েছে, পাই r স্কয়ার তুলে দিয়ে h/3, হ্যাঁ, 4/3 পাই r স্কয়ার তুলে দিয়ে 4r/3। প্রত্যেকের আমরা এটাও আমরা ঘুরিয়ে নিতে পারতাম। যদি এটাকে ঘোরাতাম আমরা কি হতো, এর ক্ষেত্রে h ইজ ইকুয়াল টু 2r হয়, তাহলে এটাকে যদি আমরা আর একটা প্রসেস ছিল h ইজ ইকুয়াল টু 2r যদি করে নিতাম, এর ক্ষেত্রে h এর মান ইজ ইকুয়াল টু, তার মানে এইটা যদি ওইভাবে অন্যভাবে করতাম, যদি h এ নিয়ে যেতাম সবকটা h/3, আর এটা 4/3, তো এখানে h এর মান r ইজ ইকুয়াল টু h/2 হয়ে যেত, h/2, কারণ এর ক্ষেত্রে h ইজ ইকুয়াল টু 2r, তাহলে r ইজ ইকুয়াল টু h/2, এটা h/2 হয়ে যেত। প্রত্যেকটা থেকে h তুলে দিলে কি হয়ে যাচ্ছে দেখো, h তুলে দিলে 1 ইজ টু 1/3 ইজ টু, এটা 2/3 হয়ে যাচ্ছে। আবার 3 দিয়ে গুণ করলে সেই এইটাই চলে আসছে, 1 ইজ টু 3 ইজ টু 1 ইজ টু 2। ঠিক আছে, দেখে নাও এটা প্রসেসটা। নেক্সট দেখো 10-এর দাগে যাবো।
10 থেকে কি বলছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে tan 5 থিটার মান কত? এখানে বলে দেওয়া উচিত যে tan 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, tan 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে অটোমেটিক tan 4 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হবে। অতএব tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan 4 থিটা। tan 4 থিটাকে ডান দিকে নিয়ে গেলাম, এটা গুণ আকারে ছিল, ভাগ হয়ে যাবে। হ্যাঁ, tan 6 ইজ 1 বাই tan মানে cot 4 থিটা। অতএব tan 6 থিটা ইজ ইকুয়াল টু এটা tan 90 মাইনাস 4 থিটা। tan 90 মাইনাস 4 থিটা ইজ ইকুয়াল টু cot থিটা হয়। উভয় দিকে tan তুলে দিলে 6 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 4 থিটা। অতএব 6 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10। অতএব থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি, ঠিক আছে। অতএব তারপরে লিখবে অতএব tan 5 থিটা ইজ ইকুয়াল টু tan 5 আর 9 এটা 45 ডিগ্রি হয়ে যাবে থিটার মান পুট করলে 1। উত্তর লিখবে tan 5 থিটা এর মান 1, ঠিক আছে। এইভাবে করবে। দেখো প্রসেসটা দেখে নাও খুব ভালো করে। হাতের লেখা যত পারবে ইমপ্রুভ করবে, সুন্দরভাবে হাতের লেখা করবে, ঠিক আছে। নেক্সট দেখো 11টা। 11 বলেছে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা হলে থিটা কত? দেয়া আছে 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, এটা দেয়া আছে, থিটার মান চেয়েছে। আচ্ছা, 2 sin থিটা cos থিটা, এই cos থিটাকে বাঁ দিকে আনলাম, 0 হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো, বা এখানে cos থিটা কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দুটো ফ্যাক্টর, দুটোর গুণফল তো 0, তাহলে দুটোই পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে অতএব cos থিটা সমান 0। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু cos 90। অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 2 sin থিটা ইজ ইকুয়াল টু 1, বা sin থিটা ইজ ইকুয়াল টু 2টা ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, এদিকে গুণ আকারে ছিল, ওদিকে ভাগ আকারে হয়ে গেল। sin থিটা, এটা sin থিটার মান হাফ আসছে, তাহলে sin কতর মান হাফ? sin 30 মান হাফ। তাহলে হাফের জায়গায় sin 30 বসাচ্ছি। দুদিকেই sin sin জাস্ট উঠে যাবে, এগুলো কাটবে না কখনো ভুল করে। অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো থিটা দুটো মান আসছে, দুটো মানই এখানে পুট করো, স্যাটিসফাই করে যাবে, ঠিক আছে। দুটো মানই, এই যে sin 91, তাহলে sin 90 মান কত? 1, তাহলে 2 cos থিটা এখানে হয়ে যাচ্ছে। sin 90 মান যখন 1 হয়ে যাচ্ছে, থিটা cos 90 কত হয়ে যাচ্ছে? 0, তাহলে বোথ সাইড 0 ইকুয়াল হয়ে যাচ্ছে। থিটা পুট করো, sin থিটা হাফ, 2 কেটে গেল, cos থিটা ইকুয়াল টু cos থিটা হয়ে যাচ্ছে, মানে cos 30 ইকুয়াল টু cos 30, ঠিক আছে। দুটো মান পুট করলেই সমান আসছে। তাহলে অ্যান্সার লিখবে থিটার মান 90 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে। কি বলেছে এখানে? এখানে বলেছে থিটা সমান কত? অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, 30 ডিগ্রি, এটাই হবে। নেক্সট দেখো, নেক্সট অ্যান্ড লাস্ট এই পেজে, পেজ নাম্বার 432-এর আমরা যে অঙ্ক করছি, 432 পেজের লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্ক মানে 4-এর দাগের লাস্ট অঙ্ক। আমরা যে 36 নাম্বার সলভ করছি 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে, সেই 36 নম্বরের মধ্যে লাস্ট। পরবর্তীকালে সময় থাকলে আমরা বড় কোশ্চেনগুলো সলভ করব। লাস্ট কোশ্চেন বলে দিয়েছে uy is equal to xi minus 25/10, uy is equal to xi minus 25/10। তাহলে অতএব এই মানটা হয় a, এইটা a is equal to 25, h is equal to 10, এইটা h, ঠিক আছে। h is equal to 10। এবার দেখো আর কি দিয়েছে, সামেশন অফ fi uy 20, সামেশন অফ fi uy 20, আর সামেশন অফ fi is equal to 100, তাই তো। সামেশন অফ fi uy 20, সামেশন অফ fi 100। তাহলে x বার কত? তাহলে আমরা জানি x বার is equal to a plus summation of fi uy by summation of fi into
এইচ। তাহলে অতএব এক্স বার ইজ ইকুয়াল টু এর মান কত 25 প্লাস সামেশন অফ এফ আই ইউ বাই 20 বাই 100 ইন্টু এইচ এর মান 10। এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। তাহলে অতএব এক্স বার ইজ ইকুয়াল টু 25 প্লাস 2, এখানে সব কেটে গেছে, শুধুমাত্র 2/1 মানে 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে অতএব এক্স বার ইজ ইকুয়াল টু 27। অ্যান্সার লিখবে এক্স বার কত চেয়েছে, এক্স বার এর মান 27। দেখো এক্স বার এর মান আসছে 27। এর সাথে সাথেই দেখো আমাদের পেজ নাম্বার 432-এর ম্যাথের যা কোশ্চেন ছিল 1-এর দাগের এবং 2-এর দাগের মিলে সব কমপ্লিট হলো, ঠিক আছে। দেখে নাও, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। শুধু পরবর্তী ক্লাসে আমরা এর পরের পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, ঠিক আছে। তোমাদের যেরকম টাইপের সলিউশন দরকার সেগুলো যে কোশ্চেনের সলিউশন দরকার আমাদের জানাতে থাকো, আমরা সেইভাবে সলভ করতে থাকবো। তোমরা কমেন্ট করতে থাকো যেগুলো কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে, এবং কমেন্টের পাশে তোমাদের নামের মেনশন করতে থাকো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে এবং পরের পেজ সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।